শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে মুখোমুখি আলোচনায় রয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রী পবিত্রকর মহোদয়। আমি শ্রী পবিত্রকর মহোদয়কে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনা সভায়। আপনারা সবাই জানেন যে আগামী 12ই এপ্রিল আমাদের রাজ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বহু ঘটনা ঘটে গেছে। এই প্রচারকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার এখন প্রায় তুঙ্গে, এবং আপনারা যারা সংবাদের সঙ্গে যুক্ত, যারা খবরের কাগজ পড়েন কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত যাদের যোগাযোগ আছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে উপজাতি এলাকাগুলোর মধ্যে, বিশেষ করে এডিসি এরিয়ার এই সমস্ত জায়গাতে নির্বাচনী প্রচার জোর কদমে চলছে। এবং লক্ষণীয় বিষয় হলো যে শাসক দল অর্থাৎ শাসক জোট, তারা এই শাসক জোটের প্রধান যে দুই পক্ষ, সেই দুই পক্ষ এখন সরকারের পরিচালনা করলেও একই সঙ্গে ট্রেজারি বেঞ্চে বসে কিন্তু এডিসি নির্বাচনে তারা মুখোমুখি লড়াই করছে। এটাও একটা নজিরবিহীন ঘটনা ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসে। আমরা আজকে নির্বাচনী প্রচার নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে একবার একটু আমরা জেনে নেব আমাদের রাজ্যে এই স্বশাসিত জেলা পরিষদ গঠনের যে প্রাক ইতিহাস পর্ব। কারণ এটা একটা বিরাট গণ আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে শুধুমাত্র উপজাতি অংশের মানুষই নয়, অনুপজাতি অংশের মানুষ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ এই জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে তারা সংঘবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘদিন সেই আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা জানি যে সবাই 1978 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, ত্রিপুরা রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই প্রথম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী এবং সেই সময়ে সেই সরকারের অন্যতম যিনি প্রধান আরেকজন যিনি মন্ত্রিত্বে ছিলেন এবং ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের যিনি অভিসংবাদী নেতা দশরথ দেব, এই দুজনের নেতৃত্বেই শেষ পর্যন্ত বামফ্রন্ট সরকারের উদ্যোগে স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়। এই প্রসঙ্গেই আজকে প্রথমেই আমরা আমাদের আজকের যিনি প্রধান আমাদের এখানে আলোচক হিসেবে রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। আচ্ছা, এই যে স্বশাসিত জেলা পরিষদ গঠন হলো, এর একটু প্রাথমিক পর্বটা যদি আপনি একটু বলেন, কারণ আমাদের যে নতুন প্রজন্ম তারা অনেকেই বিষয়গুলো হয়তো সেভাবে ঠিকমতো জানেন না। আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো তারা এগুলো জানলে পরে উপকৃত হতে পারবে। ভালো হয়েছে আপনি কথাটা বলাতে। হ্যাঁ, আমরা সবাই ত্রিপুরা অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে আলোচিত, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে না, বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে এবং এটাও আলোচিত। কিন্তু এটার একটা ইতিহাস আছে। 1978 নির্বাচনে বামপন্থী সরকার প্রথম সরকারে আসে। তার আগে প্রধান শক্তি ছিল ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে কংগ্রেস দল, অন্য শক্তি তেমন কিছু ছিলই না। আর ছিল উপজাতি এলাকায় উপজাতি যুব সমিতি। 78 নির্বাচনে এর আগে দুইটা যুক্তফ্রন্ট সরকার হয়েছিল, যেখানে বামফ্রন্টের তারা ছিলেন। এই যুক্তফ্রন্ট সরকারের অভিজ্ঞতার ভিত্তিতে 1977 ডিসেম্বরে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন ত্রিপুরার। এই নির্বাচনে 1 তারিখে তার গণনা হয়েছিল, তাই বলে 1978 1 জানুয়ারি উপহার বামফ্রন্ট সরকার। এবং এই বামফ্রন্টের তখন নির্বাচনের প্রধান প্রতিশ্রুতি ছিল যে আমরা আসলে ত্রিপুরার একটা বিরাট অংশের মানুষ হল আদিবাসী, উপজাতীয়, তাদের জমি, তাদের ভাষা, তাদের সংস্কৃতি,
তাদের ঐতিহ্য পরম্পরা এগুলিকে রক্ষা করার জন্য, প্রোটেকশনের জন্য সেখানে একটা আইন তৈরি করা দরকার। তাই আমরা ক্ষমতায় আসলে তাদের জন্য স্বশাসিত একটি সংস্থা আমরা তৈরি করবো ত্রিপুরার অভ্যন্তরে, এবং এটা একসাথে আমরা করবো, কারণ এটা আলাদা এখন আর করা যায় না ট্রাইবাল নন-ট্রাইবাল। তখন ঘটনাক্রমে দিল্লিতেও কেন্দ্রেও জনতা দলের সরকার আসে, কংগ্রেসকে পরাজিত করে, আমাদের বন্ধু সরকার। এবং আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে দশরথ দেব, বিপিন চক্রবর্তী, বীরেন দত্ত, তারা তিনজনই ত্রিপুরার আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন। আলোচনা ক্রমে ঠিক হয় যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো যাতে আমাদের এটা ভারতীয় সংবিধানের অধীনেই করা হয়। মোরারজি দেশাই তখন প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত, তিনি তখন ওনার বিশেষজ্ঞ যারা তাদের ডাকলেন যে ত্রিপুরা যে স্পেশাল কন্ডিশন, এখানে জেলা পরিষদের যে এলাকাটা হবে সেই এলাকাতে ট্রাইবেল যেমন আছে, এটা নন ট্রাইবেলও আছে, কিন্তু আমাদের 6 শিডিউলে শুধু উপজাতিদের জন্যই সংবিধানের লিপিবদ্ধ আছে 6 শিডিউল করা যাবে। তাই আপনাদের এটা যদি করতে হয়, আমাদের দ্বিমত নেই, কিন্তু আমাকে সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্ট আইন পাস করা দরকার। কিন্তু আমাদের যে আমরা সব দলকে নিয়ে চলি, এই আইন পাস করাটা আমার পক্ষে খুব কঠিন হবে। আপনারা বুঝেন, আপনারা যদি আপনাদের আইনে, ত্রিপুরা বিধানসভার কোন আইনে এটা করতে পারেন, আমাদের সমস্ত সমর্থন থাকবে। এই ঘটনাক্রমে তখন স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার যখন রাজি হলেন না সংবিধান সংশোধন করে আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট এরিয়া কাউন্সিল করতে, যেটা আসামে বিভিন্ন জায়গাতে আছে আর কি, তখন বিশিষ্ট আইনবিদ আমাদের দেশের সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি স্পিকার হয়েছিলেন, ওনার পরামর্শ নেওয়া হলো। তো উনি তখন পার্লামেন্টেরও মেম্বার ছিলেন, তিনি অনেক আইনজ্ঞ যারা আছে তাদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞ, উনিও সংবিধান বিশেষজ্ঞ, আলোচনা করে দেখলেন যে আন্ডার 7th শিডিউল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই আইন তার নির্দিষ্ট এলাকা নিয়ে করতে পারে, এবং এটার ভিত্তিতে তার পাওয়ারটা 6 শিডিউলেতে একটু কম, কিন্তু করা যেতে পারে। আপনারা এটা দিয়ে শুরু করেন, তার ভিত্তিতেই তার অ্যাক্ট রচনা হলো। রচনা হওয়ার পরে 1978-এ শেষ দিকে এই আইন সেখানে ত্রিপুরা বিধানসভা মন্ত্রিসভা পাস করার পরে বিধানসভাতে সেই আইন প্রস্তুত। তখন বিরোধী দল মাত্র উপজাতি যুব সমিতির 4 জন বিধায়ক তখন বিরোধী ছিলেন, 60 জনের মধ্যে 56 জনই বামফ্রন্ট। তারা তার বিরোধিতা করলেন। কেন বিরোধিতা করলেন? যে আমরা খণ্ডিত এডিসি চাই না, ফুল পাওয়ার চাই। আমরা বললাম ফুল পাওয়ার তো আমরাও চাই, 6 শিডিউল আমরাও চাই, কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে সাহায্য করছেন, সুতরাং আমরা বাধ্য হয়ে এটা আইন আনছি, আমরা আপনাদের সমর্থন চাই। কিন্তু তারা সমর্থন করলেন না। কিন্তু বামফ্রন্ট তার 56 জন সংখ্যাগরিষ্ঠতা ছিল 60 জনের মধ্যে, এই আইন পাস হলো। আইন পাস হওয়ার পরে দেখা গেল রাজ্যের মধ্যে যে প্রতিক্রিয়ার শক্তি, তারা বিরোধিতা করলেন কংগ্রেস, বিরোধিতা করলেন উপজাতি যুব সমিতি, তারা পার্লামেন্ট বিধানসভায় না থাকলেও কংগ্রেস ডাইরেক্টলি বিরোধিতা করলেন। এবং পরবর্তী সময়তে হঠাৎ করে গজিয়ে উঠলো আমরা বাঙালি নামে একটি সংস্থা, এবং এটা তো সাংঘাতিক ভাবে একটা বাঙালি সেন্টিমেন্ট তুলে বিভিন্ন জায়গাতে নাশকতামূলক বিভিন্ন কাজকর্ম করলো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উপজাতি যুব সমিতির বিরোধিতা, তারা বলছে যে আমরা খণ্ডিত চাই না, বিরোধিতই। এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার যখন আলোচনা করলেন, ঠিক করলেন এটা, তখন দেখা গেল এই আইন 1979 সালে তৈরি হলেও নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন 80 দিন। এর আগেই ত্রিপুরার একটি সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করলো। উপজাতি যুব সমিতি বাজার বন ডাক্তার উপজাতি
ঠিক একইভাবে আমরা বাঙালি দল সেখানে এটা করবেন। কংগ্রেস এই 80 যে নির্বাচন হইল পার্লামেন্টের, সেই নির্বাচন হয়েছে বলছে আমাদের ভোট দিন, আমরা পার্লামেন্টে গিয়ে ত্রিপুরার এই যে আইন তৈরি করেছে এটাকে আটকাবো। আচ্ছা, পুরোপুরি বিরোধিতা, তারা প্রতিনিধি নেই বিধানসভা। যে এই দুইটা কনফ্লিক্ট নিয়ে আপনারা জানেন এটা খেত 1980 জুন দাঙ্গা আছে, বিরাট ক্ষতি হয়েছিল ত্রিপুরার। আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে ট্রাইবেল কন্ট্রাইবের মধ্যে ঐক্যের একটা বন্ধন যেটা ছিল পরম্পরাগত ভাবে, এই বন্ধন সাময়িকের জন্য সেখানে নষ্ট হলো। দাবি হইল রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, সবকিছু ইত্যাদি ইত্যাদি মিলিয়ে, কিন্তু আমরা এইটাকে কাভার করব 1 বছরের মধ্যে, কাভার করে 1982-তে জানুয়ারিতে 15 জানুয়ারি অটোনোমাস এরিয়া প্রথম ডিস্ট্রিক্ট 7 শিডিউলে নির্বাচনে বামপন্থীরা জয়লাভ করলেন। এবং তখন প্রাথমিকভাবে আমাদের রাজবাড়ির পশ্চিম দিকে যে এটা শ্বেতমহল বলে একটা বলতো জায়গা, এইখানে আমরা প্রথম অটোনোমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল পাই। তার ছোট আকারে হয়েছিল। প্রথম চেয়ারম্যান নারায়ণ রবিজি, তখন চেয়ারম্যান বেসড কাউন্সিল, এটা যে আইনে কাউন্সিলের কাজ শুরু হলো। এবং এই দাঙ্গা বিধ্বস্ত এলাকা করা, ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে সম্প্রীতি তৈরি করা এবং দারুণভাবে উপজাতি এলাকায় একটা প্রভাব তৈরি হয়েছিল। যদিও এই বিরোধিতাগুলো ছিলেন, তারা বিধানসভার প্রতিনিধিত্ব না থাকলেও মাঠে ময়দানে সমস্ত বিরোধী শক্তি বলা হয় যে বামপন্থীর বিরোধী যারা, তারা এক হয়ে যাবেন, তখন তার বিজেপি জন্ম হয়নি। এই তো একটা ইতিহাস। তো এই যে প্রথম যে নির্বাচন হলো, আপনি যেটা বলছেন যে কোন সালে 82 সালে, 1980, সেই সময় নির্বাচনে কি কংগ্রেস অংশগ্রহণ করেছিল? এইডিসি নির্বাচনে কি অংশগ্রহণ করেনি, তারা একদম সরাসরি বিরোধিতা করেছিল। হ্যাঁ, এটা একটা খুব লক্ষণীয় বিষয় যে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে স্বশাসিত জেলা পরিষদ একটি অন্যতম বিশেষ একটি পর্যায়, এবং যাতে ত্রিপুরার সমস্ত অংশের মানুষ যেখানে অংশগ্রহণ করেছিলেন একে গড়ে তোলার ক্ষেত্রে। কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখলাম, আপনি সেটা বললেন, প্রধান শক্তি কংগ্রেস, কিন্তু তারা শুধু অংশগ্রহণ করেই প্রকাশ্যে বিরোধিতা করেছে। হ্যাঁ, সেই সময় খবরের কাগজ, তখন তার সোশ্যাল মিডিয়া কিংবা এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখনকার সেই সময়ের খবরের কাগজে এইসব প্রকাশিত হয়েছে। এবং সেসব তো পুরোনো দিনের মানুষ যারা আছেন তারা সেসব জানেন, দেখেছেন সেসব। নতুন প্রজন্ম যারা, তারা হয়তো জানেন না। আপনার কথার মাধ্যমে এই ইতিহাসটা আপনি তুলে ধরাতে ভালোই হলো যে নতুন প্রজন্ম যারা, তারা এই প্রকৃত ইতিহাসটা তারা আজকে জানতে পারবে। এখন নির্বাচনের একদম প্রায় শেষ লগ্নে এসে আমরা উপনীত হয়েছি। জোরদার প্রচার চলছে এবং প্রতিদিনই, যে কথাটা আমি প্রথমে শুরু করতে গিয়ে বলেছিলাম যে লক্ষণীয় বিষয় হলো, এটা একটা নজিরবিহীন ঘটনা। আমাদের রাজ্যের শাসক গোষ্ঠীর মধ্যে যে দুটি শক্তি রয়েছে, তারা রাজ্য সরকার পরিচালনায় একসঙ্গেই সরকার পরিচালনা করছে, মন্ত্রিসভাতেও আছে, কিন্তু লক্ষণীয়ভাবে এডিসি নির্বাচনে তারা উভয়ের বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং যেটা ঘটনা প্রতিদিন আমরা খবরের কাগজে, টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন দেখছি যে একে অপরে চূড়ান্তভাবে আক্রমণ এবং এই সমস্ত ঘটনা ঘটছে। গতকালকে তো দেখলাম, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর জনসভাতে প্রায় গোলাগুলি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল রাস্তায়। তো এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে নির্বাচনী প্রচার, এতে এই এরকম ঘটনাগুলো কেন ঘটছে, পেছনে আসলে মূল উদ্দেশ্যটা কি? অনেকে অনেক কথাই বলছেন যে কেন শাসক গোষ্ঠী নিজেরা লড়াই করছে, এটা কি কোনো ধরনের এই বক্তব্যগুলো এসে যাচ্ছে নির্বাচনী প্রচারের মধ্যেই। আসলে এরা এখন হয়তো লড়াই করছে, কিন্তু নির্বাচনের পরেই আবার এরা আবার এক হয়ে যাবে। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে বিষয়টাতে যাওয়ার আগে আমি আরেকটু বলে নিই যে আমাদের যে আন্ডার 6 শিডিউল কখন হলো,
আমরা এই দাবি তো জানিয়ে আসছিলাম, হ্যাঁ। এই দাবি জানিয়ে আসার পরে তখন জনতা দল সরকার ভেঙে গেল, আবার কংগ্রেস ক্ষমতায় আসে দিল্লিতে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি এবং তখন অন্যরাও এই দাবিগুলি করছেন, মেনলি উপজাতি যুব সমিতি। করার পরে শ্রীমতী ইন্দিরা গান্ধী 1984-এ এই কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করলো, যে ট্রাইবেল এবং নন ট্রাইবেল দুটোকে নিয়েই 6th শিডিউল করা যাবে। স্পেশাল অ্যামেন্ডমেন্ট ত্রিপুরার জন্যই করা হয়েছে, কিন্তু দেশের অন্য কোথাও যদি এরকম হয় কিন্তু করা যাবে। এবং এটা এফেক্ট হয় 1 এপ্রিল 1985-এ। তারপরে আমরা এই নির্বাচনও করি এবং তখন সরকার 85 সালেই হয়েছিল। 85 তার মানে 1985 সালে যে এডিসি নির্বাচন হলো সেটা 6 শিডিউলের ভিত্তিতে হয়েছিল প্রথম নির্বাচন। এবং আমরা 7 শিডিউলের নির্বাচনের তার প্রস্তুতির পরে আমরা তখন আমাদের সরকার, বিশেষ করে বামফ্রন্ট সরকার চেষ্টা করেন যে আমরা এটা আগরতলা করবো কেন, এটা 6 শিডিউল এরিয়াতেই তার রাজধানী হওয়া উচিত, তার প্রধান কাঠামো হওয়া উচিত, একটা বিরাট জায়গা নিয়ে যাতে টাউনশিপ হয়, তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, কাউন্সিল, তার প্রশাসনিক ভবন, আনুষঙ্গিক যা যা আছে একটা ফুল ফর্মে যাতে করা যায়। তখন কমলম কেজিরানিয়ার কাছে এটা বাঁচা হয় এবং নামটাও কমলম দেওয়া হলো। এটা যদিও 2-3টে মোজা বের করা হয়েছে, এটা বিরাট বড় জায়গা নিয়ে সেখানে করা হয়, ওইটাকে ডেভেলপ করা হয়। তার সমস্ত টাকা রাজ্য সরকার বহন করে। এই এরপর থেকে তো এডিসি একটা বিরাট ডেভেলপমেন্ট। এডিসি রাজ্য সরকার দুটোই পাশাপাশি, বিশেষ করে উপজাতি এলাকার যে উন্নয়ন অগ্রগতি, এটার জন্য যাতে তার প্রধান শক্তি হল কৃষক, শিক্ষা, পরিকাঠামো, রাস্তা, জল, এগুলি এটা বিরাট পরিবর্তন উপজাতি এলাকায় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করার পর থেকে আরো বেশি করে ফান্ড আমরা পেতে শুরু করি এবং রাজ্য সরকার একটা চূড়ান্ত ফান্ড দিয়ে সেখানে উপজাতি এলাকার যে আজকের যে ডেভেলপমেন্টটা আমরা দেখছি এটা একদম, এবং এটা একটা প্রশাসনিক শক্তি হিসেবে গোটা দেশের উপজাতি যারা আছে তারা আসে আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল খুব ভিজিট করতে, দেখতেন, তার থেকে পরামর্শ নিতেন এবং এটা তারা বিভিন্ন স্টেটে, এমনকি আসামের কার্বি আংলং, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারা অনেকেই সেখানে এসেছেন। আমি এই কথাটা বলে নেই। এখন যে প্রশ্ন আসছে, এখন দেখা যায় তারা একই জোটভুক্ত শক্তি মন্ত্রিসভার মধ্যে আছে এবং এই যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যে বিধানসভার অধিবেশন হলো সেখানেও একসাথে তারা মোটামুটি করেছে। বিজেপির পক্ষে তীব্রমতার যে যারা প্রতিনিধি আছে তারা ভোট দিয়েছেন, সেখানে বামফ্রন্ট বিরোধিতা করেছে, কংগ্রেসও পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করেছে, তারা একসাথে ভোট দিয়ে এই সরকারের পক্ষে কাজ করেছে। কিন্তু দেখেন যে তারা প্রথম আমরা দেখলাম যে এটা জোরের চেষ্টা হচ্ছে বিজেপি এবং তীব্রমতা যে আরেকটি শক্তি যারা এখন পরিচালনা করছে গত 5 বছর অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এই পরিচালনার গতিতে দেখা গেল দিল্লিতে নিয়ে গেল তাদেরকে, কিন্তু কে কত আসন পাবে আমি যেটা জানলাম আমরা বিভিন্ন তাদের আগ্রহের ব্যাপার হয়নি। সবাই যার যার ক্ষমতা ধরে রাখতে চাইছে, কিন্তু এটা হতে পারে না। তাই দেখা গেল উভয় দলেই 28টার মধ্যে 28টাই তারা দিল, তারাও দিল, বিজেপি দিল, আমরা তো বামফ্রন্ট 28টা দিয়ে দিয়েছি। ফলে সেইভাবে দাঁড়িয়ে এবং ভোট প্রচারণা যখন শুরু হলো তখন দেখা গেল ময়দানে সেখানে তীব্রমতা কাউকেই প্রায় অ্যালাউ করতে চায় না। গত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন 5 বছর আগে দেখা গিয়েছিল, এই ঘটনার ভিত্তিতেই সেখানে ভোটটা হয়েছিল। তো কথাই বলা যায় না, ত্রিপুরায় গণতন্ত্রই ছিল না। এইবারের নির্বাচনে আমরা বলবো বামপন্থীরও এটা দাগ কাটতে পেরেছে, মানুষ বুঝতে পারছে কি রাজ্য সরকারের ব্যর্থতা, যেভাবে মানুষের কাজ নেই, রোজগার নেই, রেগার কাজ নেই, রাস্তাঘাট, বিদ্যুৎ, প্রায় হাজার হাজার স্কুল বন্ধ হয়ে আছে, সেখানে এই অবস্থা। ঠিক এডিসি এর গত 5 বছরে
কোনোই কাজ হয়নি বলা যেতে পারে। সেখানে অভাব, দারিদ্রতা, সেখানে উপজাতি এলাকায় আরো বেশি সন্তান বিক্রি করা, তো বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে। এটা তো দুইটাই সরকার, দুইটাই শাসক দল, একটা হলো বিজেপি রাজ্য চালায় আর মাথায় দিকে এডিসি চালায়। তাহলে কেউ তো এই দায়িত্ব এড়াতে পারে না। তাই আমরা বামফ্রন্ট, আমরা প্রথমেই নির্বাচনের আগেই, যেদিন নির্বাচন ঘোষণা হলো সেদিন আমাদের প্রার্থী ঘোষণা হলো, কিন্তু তারা অনেক চেষ্টা হয়েছে তাদের দিয়ে দিল্লিতে গিয়েও কথাবার্তা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করেছে, কিন্তু মিলেনি। পরে এখন এই রাস্তাটা করে সাধারণ সমর্থকদের মধ্যে মারামারি হচ্ছে। আপনি যে বললেন যে এই কল্যাণপুরের মুখ্যমন্ত্রী মিটিং এ যাবেন, যেতেই পারে, তার মিটিং হবে, রাস্তায় বিজেপি সমর্থকদের উপর 2 রাউন্ড গুলি হয়েছে। গতকালকেও আবার মনপুরে একেবারে এমন মারামারি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা, সোনামুড়া, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। ওই দিন আমাদের বিরোধী দল নেতা, যিনি আমাদের সিপিআইএম এর সম্পাদক, পার্টির পলিটব্যুরো মেম্বার এবং রাধাচরণ দেববর্মার সাথে ইয়েও ছিল, চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিল, ওদের মিটিং ছিল। এটা হলো রানীবাজারের কাছাকাছি, ললিত বাজার বলে একটা জায়গা, ভালো জায়গায়। এইখানে মিটিংটা রেখে দিল। তাহলে সোজা কথা, গণতন্ত্র, আমাদের কথার বাইরে কেউ কথা বলতে পারবে না, সব ভুল আমাদেরকে দিতে হবে। বিজেপি আর্টিস্টটা চায়, ত্রিপুরার মতো আর্টিস্টটা চায়, কেউ একটা কম চায় না। এই নিয়ে তো একটা প্রচন্ড, এবং মানুষ এখনো শঙ্কিত, যদিও কিন্তু এখন যে অবস্থা, যেহেতু অন্য রাজ্যগুলিতে নির্বাচন হচ্ছে, কোন সেন্ট্রাল ফোর্স এখানে আসছে না, আগে থেকে বলে দিয়েছে এর উপর দাঁড়িয়ে করতে হবে। আর তো মাত্র 2 দিন আছে নির্বাচনের, কালকেই 10 তারিখ প্রচার শেষ হবে, ভোট 12 তারিখে। তাহলে মানুষ কিন্তু প্রচন্ড আতঙ্কিত আছে, কারণ আমাদের এডিসি 28-এর মধ্যে 2টো জায়গাতে আনরিজার্ভ সিটও আছে। আনরিজার্ভ সিট আছে মানে এখানে নন ট্রাইবেল দাঁড়াতে পারে, নন ট্রাইবেল অধ্যুষিত এলাকা, একটা ধলাইতে, একটা এই 59 জেলায় মিলিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু খুব শঙ্কিত। তবে আমরা বলবো এটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা এবার দেখছি, গত নির্বাচনে আমরা কথাই বলতে পারিনি, ভোট পাওয়া দূরের কথা, বামপন্থীরা কথাই বলতে পারেনি। বিজেপি সরকারে ছিল বলে অল্প আসন পেয়েছে, বাকি আসন সমিতির ক্ষমতা প্রায় যে কোনো ভাবে ক্যাপচার করেছে। এটা এখন আর বলে লাভ নেই। ফলে এখন নির্বাচনে আমরা অপেক্ষা করব, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি সবাই দিচ্ছে, মতাও দিচ্ছে, বিজেপিও দিচ্ছে, 2 শাসক দল দিচ্ছে, কিন্তু মানুষ কিন্তু শঙ্কিত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, নির্বাচনটা শান্তিপূর্ণ হলে মানুষ যেভাবে আমাদের বামপন্থী সংগঠনের মধ্যে আজকে বিভিন্ন জায়গাতে প্রচুর মানুষ, নতুন নতুন মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, প্রকাশ্যে সভা সমিতি যেখানে করা যেত না, বিরাট জায়গা লাগাতে আমরা এটা করতে পারছি। মতা ছেড়ে, বিজেপি ছেড়ে অনেক লোক এসে আমাদেরকে সাহস করে আমাদের সভাতে অংশগ্রহণ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যে মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে 2টি শাসক, একটি রাজ্য শাসক আর একটি এডিসির শাসক, 2টার যে অবদার্থতা, 2টা যেভাবে উপজাতি এলাকার জনগণকে সেখানে প্রচন্ড ভাবে হতাশ করেছে, তার বিরুদ্ধে সে মানুষ বামপন্থী শক্তিকে আবার পুনরায় দায়িত্ব দেবেন, এবং যাতে আমরা সেই দায়িত্ব নিয়ে কাজ করতে পারি। আমাদের কৃষক সভা ইতিমধ্যে আমরা স্টেটমেন্ট করেছি, এই 2টো জায়গাতে আমাদের কর্মীরা দারুণভাবে কাজ করছেন, সব জায়গাতেই। পরবর্তী পরিষদ, কৃষক সভা এবং খ্যাতমজুরি ইউনিয়ন, 3টে আমাদের সংগঠনও ওইসব জায়গাতে খুব শক্তিশালী আছে, আমরা কাজ করেছি। আমরা চাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হোক, ভোটে যারা ক্ষমতায় আসে যাতে উপজাতি এলাকায় শান্তিটা বজায় থাকে। এই শান্তি, আমাদের ওই এলাকায় অশান্তি হলে গোটা
গোটা রাজ্যের দিন বসন্তি, এটা যাতে না হয় এটার প্রতি সবাই যাতে লক্ষ্য রাখেন। বিশেষ করে রাজ্য সরকারকে দায়িত্ব বেশি নিতে হবে, কারণ তারা ওভারঅল এটার দায়িত্ব। কিন্তু যারা বর্তমান শাসক আছে মতা, তারা যেভাবে কথাবার্তা বলছে এবং বিজেপিও যেভাবে কথাবার্তা বলছে ওপেন মিটিং এ, এমনকি মুখ্যমন্ত্রীর কথাবার্তাটাও প্রচন্ড ভাবে হতাশাজনক। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপি দলের শুধু নেতা নন, সুতরাং তিনি যে কথাবার্তা বলছেন এটা তো অনেক জায়গাতেই মানুষ বলছে যে এটা কেমন কথা হলো, উস্কানিমূলক কথাবার্তা বলছে। তাতে যে স্থানীয়ভাবে যে দ্বন্দ্বগুলি আরো বেশি প্রকট হচ্ছে। আমরা চাই সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। সর্বশেষে আমি যে বিষয়টা আপনার কাছ থেকে আপনার কাছে বলবো, উপস্থাপন করতে চাই, সেটা হলো যে আপনি বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এবং ভোটে যে কেউ ক্ষমতায় আসুক, আসতেই পারে, এবং এটাই তো পদ্ধতি, এটাই তো নিয়ম। তো ভোট এসে গেছে, আর বেশি দিন নেই, মাত্র 12 তারিখ হাতে, 12 তারিখ ভোট হবে, আর 2-1 দিনের মধ্যে নির্বাচনী প্রচারও শেষ হয়ে যাবে। তো এই প্রাক মুহূর্তে কৃষক সভার সাধারণ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে আপনি আমাদের এই যে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি রাজ্যবাসীর কাছে নিশ্চয়ই একটি বার্তা দিতে চান। আপনি বলেছেন যে কৃষক সভা ইতিমধ্যেই একটি স্টেটমেন্ট ইস্যু করেছে। তো আমি চাই যে আপনি এই আজকের এই আলোচনার সুযোগ নিয়ে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে অন্তত একটা বার্তা আপনি এখান থেকে। আমি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই বার্তাটাই দিতে চাই। ত্রিপুরা অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা গোটা দেশের মধ্যে একটু আলাদা প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এবং আলাদা প্রেক্ষাপটে কাজও হয়েছিল। উপজেলা এলাকার উন্নয়নের জন্য অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল বামপন্থীরা যখন সরকারি ছিলেন, সাংঘাতিক ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টটা গত 5 বছরে এডিসির যে শাসন, তীব্রমতা দলের, সেখানে কোনো কাজ নেই। এটা সাধারণ মথার যারা কর্মী তারাও আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। রাজ্য সরকারের দায়িত্ব ছিল, রাজ্য সরকার বলছে আমাদেরকে এখানে কাজ করতে বাধা দেয়, যেগুলো আমরা পার্সিটা হতে পারে না। ফলে সেই জায়গায় একটা দুটো দলেই সরকারের শরিক দল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, আমি বলছি গণমুক্তি পরিষদ প্রধান শক্তি সেখানে, আমাদের কৃষক সভাও একই সাথে আমরা কাজ করি, আমাদের ক্ষেত মজুর ইউনিয়ন আরেকটা সংগঠন যেটা আমাদের গরিব অংশের যারা কৃষক তাদের নিয়ে কাজ করেন। ফলে সেদিক থেকে আমরা চাইব সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং আমরা তো আশাবাদী বামপন্থী শক্তি, যার মধ্যে মুক্তি পরিষদ, যার মধ্যে কৃষক সভা ক্ষেত্র আমরা আছি, এই নির্বাচনে আমাদের একটা ইতিবাচক ফল হবে, যেটা রাজ্যের আগামী যে রাজনৈতিক বাতাবরণ, গণতান্ত্রিক বাতাবরণে এটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। এই আশায় আমরা করব। আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আশা রেখে আমরা বলবো যে এই অধিকার পেয়ে যাতে উপজাতি এলাকার যে অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল যে এলাকাটা, এই এলাকার সার্বিক উন্নয়নে যাতে আগামী দিনে যারা শাসক আসবেন তারা দায়িত্ব নিয়ে কাজ করেন, এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই সারা দেশে, সারা রাজ্যের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কৃষক সভার একটি বড় দায়িত্ব রয়েছে, কারণ উপজাতি অংশের মানুষ এবং অনুপজাতি অংশের মানুষ, উভয় অংশের মানুষের মধ্যে কৃষক সভা একটি অন্যতম বড় সংগঠন। আর আমাদের রাজ্যের প্রায় 70% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। আমাদের অর্থনীতিরও একটা বৃহত্তম অংশ এই কৃষির মাধ্যমেই প্রতি বছর মানে তার অর্থনৈতিক ভিত্তিটাকে সঙ্গে কৃষি একটা বিরাট সম্পর্ক যুক্ত রয়েছে। তো সেদিক থেকে কৃষক সভার আবেদন আমাদের রাজ্য সম্পাদক তিনি করেছেন সমগ্র স্বশাসিত জেলা পরিষদ এলাকার যারা নির্বাচক মন্ডলী তাদের কাছে, যে আপনারা নির্ভয়ে ভোট দেবেন এবং বাম গণতান্ত্রিক শক্তি
যাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে, নির্বাচন সম্পন্ন হয়েছিল অতীতে, এবং যাদের মাধ্যমে জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে উপজাতি এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা রূপায়িত হয়েছে। সারা দেশের মধ্যে তার একটা নজির সৃষ্টি করেছে, এবং দেশে এখনো যে সমস্ত বিভিন্ন অঞ্চলে জেলা পরিষদ গঠিত রয়েছে তারা পর্যন্ত এই আমাদের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে এসে দেখে গেছেন যে কিভাবে এখানে উন্নয়নের কাজকর্ম পরিচালিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2018 সালে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তনের পর 2021 সালে যখন এডিসি নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের রাজ্য সম্পাদক বলেছেন যে সেই নির্বাচনে প্রকৃত পক্ষে মানুষ সেভাবে ভোট দিতে পারেনি, অনেক বাধা ছিল, অনেক সন্ত্রাস ছিল, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে তীব্রমতা সেই সময় একটি নতুন রাজনৈতিক দল উদ্ভব ঘটেছিল, তারা এডিসি দখল করেছিল, এবং মানুষের আশা ছিল হয়তো তারা এই স্বশাসিত জেলা পরিষদ এলাকায় উন্নয়ন করবে। কিন্তু লক্ষণীয়ভাবে দেখা গেল যে ব্যাপকভাবে দুর্নীতি এবং আর্থিক দুর্নীতি এবং একই সঙ্গে উন্নয়নের কোনো কাজ না করে প্রায় অর্থ লুটপাটের মতো ঘটনা ঘটছে, এবং যেটা আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। তো যাই হোক, আমাদের তরফ থেকে, কৃষক সভার তরফ থেকে এটাই শুধু আবেদন থাকবে, সবাই আগামী 12ই এপ্রিল বাম গণতান্ত্রিক শক্তি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বামফ্রন্ট যার প্রধান শক্তি হলো উপজাতি গণমুক্তি পরিষদ, তাদের প্রার্থীদের জয়ী করে এই স্বশাসিত জেলা পরিষদে বামফ্রন্টকে আবার প্রতিষ্ঠিত করবেন। এছাড়াও পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখা আমাদের প্রয়োজন বলে মনে করছি, সেটা হলো আগামী 11ই এপ্রিল সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশ জুড়ে সেদিন বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে, এবং আগামী 1 বছর কৃষক সভার কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই দিনটিতে আমাদের যে সমস্ত কর্মী, বন্ধু, সমর্থক এবং আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমাদের কৃষক সভার পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুধু আহ্বান জানাচ্ছি যে 11ই এপ্রিল তো নিশ্চয়ই আপনারা আপনাদের এলাকাতে কৃষক সভার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন, কিন্তু পাশাপাশি আগামী 1 বছর ধরে যে সমস্ত কর্মসূচি হবে সেই সমস্ত কর্মসূচিগুলো আপনারা রূপায়ণের চেষ্টা করবেন, এবং কৃষক সভার বার্তা সমস্ত কৃষকদের কাছে এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন। এই কথাগুলো বলে আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।